ফাইনালি জামাত বিএনপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিপুল ভোটে জয়ী হলেন প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। এবং আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার 2 দশকের শাসনের এক অধ্যায় শেষ হলো। বাংলাদেশ খুঁজে পেল শেখ হাসিনার উত্তরসূরিকে এবং এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কিন্তু 71-এর বিরোধী শক্তিকে বর্জন করেছে। তারা বর্জন করেছে জামাত ছাত্র জোটকে। আজ আমরা দেখতে পাচ্ছি যে জোড়া আসনে জয়ী হয়ে তারেক রহমানের হাত ধরে পদ্মার পারে ঘটল ক্ষমতার পালাবদল। আমরা দেখেছি যে শেখ হাসিনার 2 দশকের শাসনকালে কিন্তু এই জামাত দলটি নিষিদ্ধ ছিল। তার বাবার শাসনকালেও। আজকে সেই আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু একটা প্রশ্ন প্রথম থেকেই ছিল যে এই আওয়ামী লীগের সমর্থকদের ভোটটা তাহলে যাবে কোথায়। খুব অবাক হয়েছিলাম যখন প্রথমে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছিল যে জামাতের পক্ষে নাকি জনজোয়ার সৃষ্টি হয়েছে। কারণ বিষয়টা হচ্ছে যে এটাতে প্রচারের চমক যতই থাকুক না কেন, আলটিমেটলি ঠান্ডা মাথায় ভেবে দেখলে বিষয়টা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। তার কারণ এই যে জামাত দলটি, এই দলটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল, অর্থাৎ তারা পাকিস্তানপন্থী ছিল। এবার একটা প্রশ্নই বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে দলটা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল, যে দলটার জন্য বাংলাদেশের যুদ্ধ এতটা দীর্ঘায়িত হয়েছিল, সেই দলের হাতে বাংলাদেশের মানুষ নিজেদের দায়িত্ব তুলে দেবে। ভারত বাংলাদেশকে স্বাধীনতার যুদ্ধে সাহায্য করেছিল, তাতেও বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ভারত বিদ্বেষী, তাতেও বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ভারতের আগেনস্টে। তো এখানে প্রশ্ন আসছিল যে এই বাংলাদেশের মানুষজন তাহলে এই জামাত দলটিকে ভোট দেবে যাদের কারণে বাংলাদেশের যুদ্ধ দীর্ঘায়িত হয়েছিল। এবারে আমরা দেখেছি যে অতীতে আওয়ামী লীগ এবং বিএনপি এই 2 দলের মধ্যে সাপে নেউলে সম্পর্ক ছিল। তো এবারে বিষয়টা হচ্ছে যে এখানে একটা প্রশ্ন আসছিল যে তাহলে যে সমর্থকরা রয়েছে আওয়ামী লীগের, তারা কি বিএনপিকে ভোট দেবে? তো এবারে আমরা দেখেছি যে একটা সরকারের পতন হলো, সেই সরকারের প্রধান পালিয়ে গেল এবং সেই সরকারের প্রধান পালিয়ে যাওয়ার পরে কিন্তু সেই সরকারের সমর্থকরা পালিয়ে যায়নি। তাহলে এখানেই লুকিয়েছিল জয় পরাজয়ের সূক্ষ্ম হিসেবটা। শত্রুকে সবসময় বন্ধু মনে করতে হয়, ঠিক এই প্রবাদ বাক্যটাই মাথায় রেখেছিল বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা। মানে তারা বুঝতে পেরেছিল যে বিএনপি ক্ষমতায় আসলে তারা যতটা না সমস্যায় পড়বে, তার থেকে অনেক গুণ ভয়ঙ্কর সমস্যায় পড়বেন যদি জামাত ক্ষমতায় আসে। তারা জামাতের রাজনৈতিক প্রতিহিংসার যে ব্যাপারটা, সেটা নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন। অন্যদিকে কিন্তু তারেক রহমান বলেছিলেন যে শেখ হাসিনার সন্তানরা চাইলে কিন্তু দেশে এসে রাজনীতি করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে না, মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বিএনপি হয়ে উঠেছিল মন্দের ভালো, এবং বিএনপি তাদের কাছে একটা পরিচিত শক্তি। তাই হঠাৎ করে একটা কট্টরপন্থী দল, জামাতের মতো একটা কট্টরপন্থী দল, সেটা ক্ষমতায় আসুক, সেটা তারা চাইবেন না, সেটাই স্বাভাবিক। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি এই বিএনপি এখন বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি, বাংলাদেশের যে নৈরাজ্য, সেই জায়গাটাকে যদি সামাল দিতে না পারে, তাহলে কি বাংলাদেশের মানুষ আবার আওয়ামী লীগকে ফেরত চাইবে? এই একটা জায়গাও এখানে আসছে। মানে এখানে মানুন বা না মানুন, স্বাধীন বাংলাদেশের রূপকার কিন্তু আসলে আওয়ামী লীগই ছিল, এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভোট করা, এই বিষয়টাকে কিন্তু সারা বিশ্বের কেউই একদমই ভালো চোখে দেখেনি। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে তার একটা প্রতিফলন ঘটেছে ভোট বাক্সে। সহানুভূতি দেখানো হয়েছে তারেক রহমানের দিকে, সহানুভূতি দেখানো হয়েছে প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের দিকে, এবং গোটা হাওয়াটা ঘুরে গেছে বিএনপির দিকে। নারী ক্ষমতায়নের যে ব্যাপারটা বা নারী অধিকারের যে ব্যাপারটা, সেখানে আমরা জানি যে এই জামাত দলটির যে মতামত, সেটি অত্যন্ত বিতর্কিত এবং অস্পষ্ট। অন্যদিকে কিন্তু বিএনপির তরফ থেকে আমরা এখানে দেখেছি যে বিএনপির উপদেষ্টা মাহাদি আমিন কিন্তু সংবাদ মাধ্যমে বলেছেন যে সেই দল গণতন্ত্রমুখী এবং নারী ক্ষমতায়নের পক্ষে। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন নারী বিএনপিকেই ভোট দিয়েছেন। তারা হয়তো আফগানিস্তান, ইরান এই দেশগুলিতে নারীদের অবস্থা দেখে নিজেদের ব্যাপারে কনসিয়াস হয়েছেন, সতর্ক হয়েছেন, এবং তারা বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দুরাও কিন্তু গণহারে বিএনপিকেই ভোট দিয়েছেন।
এছাড়াও মাহাদি আমিন বলেন যে বিএনপি ক্ষমতায় এলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক এবং বাস্তবসম্মত সম্পর্ক গড়ে তুলবে, যাতে উভয় জাতির স্বার্থ রক্ষা হবে, উভয় জাতির সার্বভৌমত্ব রক্ষা হবে। সো বাংলাদেশের মানুষজন ভালো থাকুন।